আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের আমাদের যে ইজি ম্যাথ বই আছে সেখানে আমরা আমাদের যে সূত্রাবলী অংশ সেই অংশ আলোচনা করছি। আজকে আমরা অধ্যায় 14 যেটা আছে যে অনুপাত, সদৃশতা ও প্রতিসমতা, সেটার আমরা কিছু বেসিক সূত্রাবলী বা কিছু জিনিস আমরা জেনে নিই। দেখো, প্রথমে 1 নম্বরে যেটা বলা আছে যে দুইটি ত্রিভুজ ক্ষেত্রের উচ্চতা সমান হলে তাদের ক্ষেত্রফল ও ভূমি সমানুপাতিক। অর্থাৎ দেখো, আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি জানি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এই তো, এটাই তো ক্ষেত্রফলের সূত্র জানি। সো এখন আরেকটা ত্রিভুজের ক্ষেত্রফল হলো একই জিনিস, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এখন বলা হচ্ছে দুইটা ত্রিভুজ ক্ষেত্রের উচ্চতা সমান হলে, উচ্চতা সমান মানে কি? এই যে এইটা, এই ত্রিভুজের উচ্চতাও আর এই ত্রিভুজের উচ্চতা, দুইটা উচ্চতা সমান। তো দুইটা উচ্চতা যদি সমান হয় তাহলে বাকি থাকে কি আর বলতো? বাকি থাকে হচ্ছে এখানে হাফ, এখানেও কিন্তু সেটাই সমান, হাফ হাফ হাফই আছে। তাহলে এখানে প্রশ্নে বলে দিয়েছে যে উচ্চতার উচ্চতা সমান, আর হাফ তো সমানই হবে। বাকি রইল কি? ভূমি। আর এখানে বাকি রইল কি? ভূমি। সো এখন এই দুইটা ত্রিভুজের যে ক্ষেত্রফল হবে সেই ক্ষেত্রফলের অনুপাত আর ভূমি সমানুপাতিক। অর্থাৎ এই ত্রিভুজের ক্ষেত্রফল যা হবে, এই ত্রিভুজের ক্ষেত্রফল যা হবে, এই সেই ক্ষেত্রফলের অনুপাত আর এই ভূমির অনুপাত সমানুপাতিক হবে। কেন? কারণ এই ভূমির মানের উপর ডিপেন্ড করতেছে ক্ষেত্রফলটা পার্থক্য কি হবে। অর্থাৎ উচ্চতা যেহেতু বলে দিছে সমান, মনে করো উচ্চতা হচ্ছে 10 সেন্টিমিটার, তো এখানে উচ্চতা 10 সেন্টিমিটার হলে এখানেও তো উচ্চতা 10 সেন্টিমিটার। তাহলে ফাইনাল দাঁড়াইলো কি? একটু খেয়াল করো, উচ্চতা 10 হয়, 10-এর সাথে আমি যদি এখানে হাফ গুণ করি, 10-এর সাথে হাফ গুণ করলে হবে 5, আর থাকে কি? থাকে শুধু ভূমি, 5 ইন্টু ভূমি থাকে। এখানেও দেখো 10-এর সাথে হাফ গুণ করলে কি হবে? 5, এর এখানে কি থাকবে? ভূমি। তার মানে দেখো, এটার ক্ষেত্রফল হচ্ছে 5 ইন্টু ভূমি, এটার ক্ষেত্রফল হচ্ছে 5 ইন্টু ভূমি। তার মানে ক্ষেত্রফলটা চেঞ্জ হবে কার উপর ডিপেন্ড করে? ভূমির উপর। মনে করো এখানে ভূমি 3 হইলো, ভূমি যেহেতু সমান বলে নাই, এখানে মনে করো ভূমি 3 সেন্টিমিটার, এখানে ভূমি 5 সেন্টিমিটার, তাহলে ক্ষেত্রফল চেঞ্জ হয়ে যাবে। এখানে ভূমি 10 সেন্টিমিটার, এখানে ভূমি 5 সেন্টিমিটার, তাহলে ক্ষেত্রফল চেঞ্জ হয়ে যাবে। তার মানে ক্ষেত্রফলের পরিবর্তনটা এই ভূমির উপর ডিপেন্ড করতেছে। তো এটাই বলতেছে যে ক্ষেত্রফল আর ভূমি সমানুপাতিক। ভূমির মান বাড়লে ক্ষেত্রফলটা বেড়ে যাবে, ভূমির মান কমলে ক্ষেত্রফলটা কমে যাবে। তো সেম ভাবে পরের প্রশ্নটাও দেখো, বলা হচ্ছে এখন যদি ভূমি সমান হয় তাহলে এবার ক্ষেত্রফল আর উচ্চতা সমানুপাতিক। আগেরটা বলা ছিল ক্ষেত্রফল আর ভূমি সমানুপাতিক, এখন বলা হচ্ছে ক্ষেত্রফল আর উচ্চতা সমানুপাতিক। হ্যাঁ, কিভাবে? দেখো, ওই যে একই জিনিস, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আরেকটা ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এখন বলে দিচ্ছে কি ভূমি সমান হলে। তো এখন মনে করে এই ত্রিভুজের ভূমি আর এই ত্রিভুজের ভূমি সমান, আমি ধরে নিলাম ভূমি এখানে 10, তাহলে এখানে ভূমি ধরে নিলাম 10। তাহলে 2 10-এর কাছে কাটা কাটলে 5 থাকে, 5 ইন্টু উচ্চতা, এখানে 5 থাকে 5 ইন্টু উচ্চতা। তাহলে এখন দেখো এখানেও 5 এখানেও 5, তাহলে এখন ক্ষেত্রফল চেঞ্জ করতে গেলে উচ্চতার উপর ডিপেন্ড করতে হয়। উচ্চতা বাড়লে ক্ষেত্রফলটা বাড়বে, উচ্চতা কমলে ক্ষেত্রফলটা কমবে। তার মানে এই ক্ষেত্রে আমরা বলবো ক্ষেত্রফল আর উচ্চতা সমানুপাতিক। সমানুপাতিক মানে কি? ক্ষেত্রফলটা বাড়লে উচ্চতা বাড়বে, ক্ষেত্রফল কমলে উচ্চতাটা কমবে। আচ্ছা, এবার আসো 3 নম্বর প্রশ্নে। দেখো এখানে বলা হচ্ছে দুইটি সদিশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলোর অনুপাত ধ্রুবক। হ্যাঁ, দেখো দুইটা সদিশকোণী ত্রিভুজ যদি আমরা অঙ্কন করি, দেখো এই ত্রিভুজ আর এই ত্রিভুজ সদিশকোণী, এর মানে হচ্ছে এই ত্রিভুজের মনে করো এই কোণ 50 ডিগ্রি হলে এই ত্রিভুজের এই কোণটা হবে 50 ডিগ্রি। এই কোণটা যদি 60 ডিগ্রি হয়, এই কোণটা হবে 60 ডিগ্রি। এই কোণটা যদি হয় 70 ডিগ্রি, এই কোণটা হবে তোমার 70 ডিগ্রি। তো এখন এই দুইটা ত্রিভুজ যদি সদিশকোণী হয়, এদের বাহুগুলোর অনুপাত, যেমন মনে করো এই ত্রিভুজটার নাম এ বি সি, এটার নাম হলো DEF। তাহলে এখন এই যে বাহুগুলোর অনুপাত, এই যে এ বি বাহুকে যদি DE বাহু দিয়ে তুমি ভাগ করো, মনে করো এ বি অনুপাত ডি, মানে AB/D, এটার যে মানটা হবে, এটার যে মানটা হবে, এই AC/DF এটার মানও সেম হবে, এই BC/EF এটার মান সেম হবে। বাহুগুলোর অনুপাত ধ্রুবক থাকবে, এটাই আর কি এখানে বলা হচ্ছে। আচ্ছা, সো এই জিনিসটা আমরা বুঝতে পারলাম। এবার আসো 4 নাম্বার অপশনে কি বলা আছে দেখো। 4 নাম্বার অপশনে বলা হচ্ছে যে ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল সরল রেখা ওই ত্রিভুজের অপর বাহুদ্বয়কে বা এদের বর্ধিতাংশদ্বয়কে সমান অনুপাতে বিভক্ত করে। এর মানে হচ্ছে দেখো, এটা একটা উপপাদ্যই, আমরা যদি একটু খেয়াল করি, এই যে এখানে বলা হচ্ছে ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল সরল রেখা, ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল সরল রেখা ওই ত্রিভুজের অপর বাহুদ্বয়কে বা বর্ধিতাংশদ্বয়কে সমান অনুপাতে বিভক্ত করে। মনে করো এখানে আমি একটা ত্রিভুজ অঙ্কন করলাম, এখন বলছে ত্রিভুজের যে কোনো বাহু, মনে করো এই যে এই বাহুটা, এই যে BC বাহু, এই BC বাহুর একটা সমান্তরাল সরল রেখা যদি আমি অঙ্কন করি,
তাহলে সমান্তরাল মানে কি এই দুইটার মধ্যবর্তী গ্যাপ সেম হইতে হবে। এই যে একটা সমান্তরাল সরলরেখা আঁকলাম, তাহলে এখন মনে করো এটা হচ্ছে ইএফ, ইএফটা কি সমান্তরাল সরলরেখাকার বিসির। তো এখন এই সমান্তরাল সরলরেখা কি করবে বলা হচ্ছে ওই ত্রিভুজের অপর বাহুদ্বয়কে এই ইএফ কি করলো, এই যে অপর যে এই ত্রিভুজের অপর যে দুইটা বাহু ছিল এ বি আর এসি, এই দুইটাকে ই আর এফ বিন্দুতে ছেদ করছে, তাই না? তো যে ছেদ করে সেটা সমান অনুপাতে বিভক্ত করে। কি কি অনুপাতে? সমান অনুপাতে, অর্থাৎ এই দুইটার অনুপাত, এটার আর এটার অনুপাত যেটা হবে এটার আর এটার অনুপাত সেম হবে। বুঝতে পারছো? এই দুইটা বাহুর অনুপাত আর এই দুইটা বাহুর অনুপাত সেম হবে, অর্থাৎ এই অনুপাত বিই সমান হবে এএফ অনুপাত সিএফ, এটার কথাই বলা হচ্ছে আর কি। আচ্ছা, এবার আসো পরবর্তীটাতে আমরা দেখি পরবর্তীটাতে কি বলা আছে, যে ত্রিভুজের যে কোনো কোণের অন্তর্দ্বিখণ্ডক বিপরীত বাহুকে উক্ত কোণের সংলগ্ন বাহুদ্বয়ের অনুপাতে অন্তর্বিভক্ত করে। কথাটা একটু তোমার কঠিন মনে হইতে পারে, বাট আমি সহজ করে বুঝিয়ে দিচ্ছি। এটা একটা উপপাদ্য। দেখো, এই যে একটা ত্রিভুজ অঙ্কন করলাম, এই ত্রিভুজের যে কোনো কোণের অন্তর্দ্বিখণ্ডক, এই ত্রিভুজটার নাম দিলাম আমি এবিসি, যে কোনো কোণের অন্তর্দ্বিখণ্ডক, মনে করো এই যে এই কোণটা, এই কোণটাকে অর্ধেক করে সমদ্বিখণ্ডক যেটা সেটার কথা বলা হচ্ছে। এই যে এই কোণটাকে একদম এই কোণটাকে অর্ধেক করে যে রেখা, মনে করো আমি ধরে নিলাম এডি রেখাটা এই এ কোণটাকে সমান দুইটা ভাগে বিভক্ত করে, তো এডিকে আমি বলতে পারি এই এ কোণের অন্তর্দ্বিখণ্ডক। ওকে, এখন এটা কি করছে? বিপরীত বাহুকে, এই যে বিপরীত বাহুকে, কোণটা গিয়ে কোথায় গেছে? কোণের বিপরীত বাহুকে বিসি, এই বিসি বাহুকে উক্ত কোণের সংলগ্ন বাহুদ্বয়ের অনুপাতে অন্তর্বিভক্ত করে। কথাটা একটু কঠিন, বাট আমরা ভেঙে বুঝার চেষ্টা করি। এই যে অন্তর্দ্বিখণ্ডক, এটা কি অপর বাহুকে দুইটা ভাগে বিভক্ত করছে না বিডি আর সিডি অনুপাতে, বিডি আর সিডি অংশে? এখন এই বিডি আর সিডির অনুপাত কার সমান হবে? দেখো বলে দিছে, বিপরীত বাহুদ্বয় যেটা সেটার অনুপাত অংশগুলোর অনুপাত হবে ওই যে যে কোণটা আছে ওই কোণের সংলগ্ন বাহু, এই কোণটার সাথে কয়টা বাহু আছে? দেখো তো দুইটা বাহু, এ বি আর এসি, ওই বাহুদ্বয়ের অনুপাতে বিভক্ত করে। অর্থাৎ এই এ বি আর এসির অনুপাত, এই দেখো এ বি অনুপাত এসি, এই দুইটা বাহুর এই কোণের সংলগ্ন যে দুইটা বাহু আছে সেই দুইটা বাহুর অনুপাতে বিভক্ত হবে এই এই দুইটা অংশ। ঠিক আছে? এটা যে অর্ধেক করে এই বিডি আর সিডি অংশ, বিডি অনুপাত সিডি। এই যে এখন আবার পড়ো, কোন কোণের অন্তর্দ্বিখণ্ডক বিপরীত বাহুটাকে, যে এই বাহুটাকে ওই কোণের সংলগ্ন বাহুদ্বয়ের অনুপাতে, এই যে এই কোণটার সাথে যে দুইটা বাহু আছে তাদের অনুপাতে বিভক্ত করে। এই যে দুইটা ভাগে বিভক্ত করছে বিডি আর সিডি অনুপাতে। এটাই হচ্ছে কথা, এটাই বলা হচ্ছে এখানে। আশা করি বুঝতে পেরেছো। এই দুটো উপপাদ্য বইয়ের মধ্যেও দেওয়া আছে, সেখানে ডিটেইলে আমাদের যে 14 অধ্যায়ের ডিটেইল যখন উপপাদ্যটা পড়ানো হচ্ছে সেখানে ডিটেইলে বলা আছে। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। পরবর্তীতে ইনশাল্লাহ আমরা 14.2 এর আমরা হচ্ছে সংজ্ঞাগুলো মানে হচ্ছে যে সূত্রগুলো আছে সেগুলো আমরা দেখব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।